শুভ সকাল। আশা রাখি সবাই ভালো আছো। সবাই তাড়াতাড়ি ক্লাসে জয়েন করো। ওকে, ওকে, শুরু করি নাকি? আজকে আমাদের আলোচনায় থাকছে রেফ্রিজারেটর বা ফ্রিজ বা হিমায়ক যন্ত্র। তোমরা প্রথমেই আমার সাথে একটা চিত্র এঁকে নাও। হ্যাঁ, সবাই চিত্র আঁকো। চিত্রটা আঁকতে পারলে ভালো, না আঁকতে পারলে সমস্যা নেই, তোমরা দেখে যাও, বই থেকে পড়ে নিবা। দেখো, এটা ফ্রিজের মূল কাঠামো। এখানে যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কম্প্রেসার। এখানে যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় সম্প্রসারক ভালভ।
কম্প্রেসার বা সম্প্রসারক ভালভ। আর এই যে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো পাইপ। এখন দেখো এই ফ্রিজ কিভাবে কাজ করে। আরেকটু অংশ তোমরা লিখে নাও। এই জায়গার যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই যে এটুককে আমরা বলি ঘনীভবন প্রকোষ্ঠ। ঘনীভবন প্রকোষ্ঠ অর্থাৎ কনডেন্সড করবে, গ্যাসকে কনডেন্সড করবে এই অংশের মধ্যে। আর এই জায়গাটুকুকে আমরা বলবো বাষ্পীভবন প্রকোষ্ঠ। তাহলে দেখো আমাদের এই অংশটুকু নিয়েই মূলত ফ্রিজের মূল কার্যক্রম। দেখো কিভাবে কার্যক্রম শুরু হয়। এই কম্প্রেসরের ভিতরে ফ্রেয়ন গ্যাস আসে, ফ্রেয়ন। তো কম্প্রেসর কি করে, খুব হাই প্রেসার দেয়। কম্প্রেসরের কাজ হলো এই যে গ্যাসীয় ফ্রেয়ন এখানে এসেছে, অনেক হাই প্রেসার দিয়ে এই ফ্রেয়ন গ্যাসকে লিকুইড করে। আবারও বলছি, কম্প্রেসরের কাজ হলো অনেক হাই প্রেসার সৃষ্টি করে ফ্রেয়ন গ্যাসকে তরলে পরিণত করে। তাহলে দেখো গ্যাসীয় অবস্থা থেকে তরলে যখন পরিণত হয় তখন সেই তরল ফ্রেয়ন এই পাইপ দিয়ে প্রবেশ করে। এইভাবে তাহলে কম্প্রেসর হাই প্রেসার দিয়ে উচ্চ চাপে ফ্রেয়ন গ্যাসকে তরলে পরিণত করে। সেই তরল ফ্রেয়ন গ্যাস এই পাইপ দিয়ে এদিকে আসে। দেখো তাহলে সে গ্যাসীয় থেকে তরল হয়েছে। আবারও বলতে চাই, এই অংশের জন্য সে গ্যাসীয় থেকে লিকুইড হয়েছে। সেক্ষেত্রে গ্যাস থেকে যখন লিকুইড হবে সে পরিবেশে তাপ ছেড়ে দেবে। তাহলে এই যে বা ঘনীভবন প্রকোষ্ঠ বাষ্প থেকে ঘন করার মাধ্যমে, কনডেন্সড করার মাধ্যমে তাকে লিকুইড বানায়। তাহলে যখন কম্প্রেসর ফ্রেয়ন গ্যাসকে তরলে পরিণত করে, সে তরল অবস্থায় এখান দিয়ে প্রবেশ করার সময় বাইরের পরিবেশে Q1 তাপ ছেড়ে দেয়। আর এই বাইরের পরিবেশের তাপমাত্রা হলো তোমার T1। তাহলে কি বললাম, গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার সময় বাইরের পরিবেশে গিয়ে এই গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার সময় Q1 তাপ ছেড়ে দেয়, অর্থাৎ Q1 তাপ বর্জন করে। এবার ঠিক আছে, দেখো তো স্যার ঠিক না থাকলে বইলো, আমি আবার তাহলে নতুন করে ক্লাস শুরু করতে হবে। দেখো তাহলে কম্প্রেসর কি করলো, গ্যাসকে লিকুইড বানাইলো এবং এই পাইপ দিয়ে সঞ্চালন করলো। তখন তোমার এই গ্যাস পরিবেশে Q1 তাপ ছেড়ে দিল। লিকুইড অবস্থায় এই পাইপ দিয়ে এসে সে সম্প্রসারক ভালভে পৌঁছায়। এটা হলো কম্প্রেসর, উচ্চ চাপ তৈরি করে, এখান থেকে লিকুইড হয়ে সম্প্রসারক ভালভে যায়। তো যখন সম্প্রসারক ভালভে যায়
এই সম্প্রসারক ভালভের কাজ হলো এই গ্যাসের ভেতরে যে তোমার হাই প্রেশার দিয়েছিল, এই সম্প্রসারক ভালভ হলো সেই হাই প্রেশারটাকে কি করে দেয়, কমায়া দেয়। তাহলে সম্প্রসারক ভালভ হলো কম্প্রেসার যা কাজ করছে তার উল্টা। কম্প্রেসার হলো হাই প্রেশার দেয়, আর সম্প্রসারক ভালভ হলো প্রেশারটাকে সরাইয়া দেয়। তো যখন তোমার এখান থেকে যখন সম্প্রসারক ভালভে লিকুইড অবস্থায় প্রবেশ করলো, তখন তোমার সেই হাই প্রেশারটাকে কি করলো, অনেক উচ্চ চাপটাকে কি করলো, কমায় দিল। তাহলে সেক্ষেত্রে চাপ যখন কমাই দেওয়া হয় তখন এই তরল ফ্রেয়ন গ্যাস আবার গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। তাহলে এই পাইপ দিয়ে গ্যাসীয় অবস্থায় প্রবেশ করবে। তাহলে দেখো, যখন তরল থেকে গ্যাসীয় হবে তখন অবশ্যই সেই ফ্রেয়ন গ্যাস তাপ গ্রহণ করবে। আবারও বলছি, গ্যাস থেকে যখন লিকুইড হচ্ছে তাপ ছেড়ে দিচ্ছে, কোথায় ছেড়ে দিচ্ছে, পরিবেশে ছেড়ে দিচ্ছে। আর যখন সম্প্রসারক ভালভে যাবে লিকুইড হয়ে, এই লিকুইড থেকে সে কি করবে, সম্প্রসারক ভালভ চাপটাকে কি করবে, আগে যে উচ্চ চাপ দিয়েছিল সেই চাপটাকে সরাই ফেলবে। তখন এই লিকুইড অবস্থা থেকে সে গ্যাসীয় অবস্থায় পরিণত হবে, ভ্যাপোরাইজড হবে। তো যখন এই লিকুইড অবস্থা থেকে ভ্যাপোরাইজড হলো, বাষ্পে পরিণত হলো, তখন আবার গ্যাস পাওয়া যাবে। তখন এই দিক দিয়ে যখন প্রসারিত হবে, তখন এই বাইরের ফ্রিজের ভেতরকার যে এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্ট থেকে ওই গ্যাস কি করবে, তাপ শোষণ করে নেবে। তাহলে এই প্রকোষ্ঠ, বাষ্পীভবন প্রকোষ্ঠের কাজ হলো লিকুইড থেকে বাষ্প বানানো। তাহলে সেক্ষেত্রে তাপ গ্রহণ করে নেবে। তাহলে গৃহীত তাপটা হবে তোমার Q2। তাহলে এই Q2 তাপটা গ্রহণ করলো কোন জায়গা থেকে, পরিবেশ থেকে। কোনখানকার পরিবেশ, ফ্রিজের ভেতরকার পরিবেশ। এবং দেখো, তুমি যদি ফ্রিজের ভেতরে কোনো খাবার দাবার রাখো, তখন এই গ্যাস কি করবে, ওই খাবার দাবার থেকে তাপ গ্রহণ করে নেবে। খাবার দাবার তো ফ্রিজের ভেতরেই রাখা হয়, তখন সেখান থেকে সে কি করবে, তাপ গ্রহণ করে নেবে। তাহলে দেখো, আমরা এখান থেকে বলতে পারি এই ফ্রেয়ন গ্যাস যখন লিকুইড হয় তখন পরিবেশে তাপ ছেড়ে দেয়, আর যখন লিকুইড থেকে গ্যাসীয় হয় তখন ফ্রিজের ভেতরকার পরিবেশ থেকে Q2 তাপ গ্রহণ করে। তাহলে এই ফ্রিজের ভেতরকার তাপমাত্রা হলো T2। তাহলে এখন দেখো, আমার এখানে আমি গত ক্লাসে বলেছিলাম তোমাদের যে ফ্রিজটা হলো কার্নো ইঞ্জিনের ঠিক অপোজিট কাজ করে। তাহলে কার্নো ইঞ্জিন কি করেছিল, কার্নো ইঞ্জিন উচ্চ তাপমাত্রা থেকে তাপ গ্রহণ করেছিল, নিম্ন তাপমাত্রায় তাপ বর্জন করেছিল। আবারও বলতে চাই, কার্নো ইঞ্জিন ছিল উচ্চ তাপমাত্রা থেকে তাপ গ্রহণ করেছিল এবং নিম্ন তাপমাত্রায় গিয়ে তাপ বর্জন করেছিল। এখানে কি হলো তাহলে দেখো তো, এখানে এই যে ফ্রিজটা তুমি যেখানে রেখেছ, বাইরের পরিবেশ হলো এখানে গ্রাহক হিসেবে কাজ করছে। এটা হলো গ্রাহক। বাইরের যে এনভায়রনমেন্ট, বাইরের যে পরিবেশ, সেটা হলো তোমার পরিবাহী পদার্থ হিসেবে, আর গ্রাহক হিসেবে কাজ করছে। আর ভেতরকার, ফ্রিজের ভেতরকার যে পরিবেশ, এটা হলো তোমার উৎস হিসেবে কাজ করছে। তাহলে দেখো তো, বাইরের পরিবেশের তাপমাত্রা বেশি না ফ্রিজের ভেতরকার তাপমাত্রা বেশি? অবশ্যই বাইরের তাপমাত্রাটা বেশি আর ফ্রিজের ভেতরকার তাপমাত্রাটা কম। তাহলে আমরা এখানে বলতে পারি রেফ্রিজারেটর বা ফ্রিজ উচ্চ তাপমাত্রার গ্রাহক। এখানে লিখে নাও, উচ্চ তাপমাত্রার গ্রাহকে তাপ বর্জন করে। আর তাপ গ্রহণ করলো কই থেকে? ফ্রিজের ভেতরকার পরিবেশ থেকে। তাহলে আমরা বলতে পারি নিম্ন তাপমাত্রার উৎস হতে তাপ গ্রহণ করে। তাহলে ফ্রিজ তোমার যেই ঘটনাগুলো আমি বললাম তার পুরাটাই হলো কার্নো ইঞ্জিনের উল্টা কাজ করলো। সবাই আবার প্রথম থেকে আরেকবার খেয়াল করো। তোমরা জানো যে ফ্রিজের ভেতরে গ্যাস ব্যবহার করা হয় এবং তোমরা বলো যে কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, এরকম কথা বলতে শোনা যায়।
তাই না? তো কিভাবে কাজ করে দেখো, এই যে যে পাইপ দেখতে পাচ্ছ, এই পাইপের ভেতরে তোমার ফ্রেয়ন আছে। এখন ফ্রিজের কাজ হলো এই ফ্রেয়নকে কখনো লিকুইড বানানো, কখনো গ্যাসীয় বানানো, এইটাই মূল কাজ, আর কিছু না। তাহলে এই কম্প্রেসার কি করে দেখো, গ্যাসীয় ফ্রেয়ন যখন এখানে থাকে কম্প্রেসারে, এই কম্প্রেসারের মাধ্যমে অনেক হাই প্রেশার দেওয়া হয় গ্যাসের মধ্যে। আবার বলতে চাই, অনেক হাই প্রেশার সৃষ্টি করে কে? কম্প্রেসার। তখন সেই হাই প্রেশারের জন্য তোমার ফ্রেয়ন গ্যাস কি করে, হাই প্রেশার পেয়ে লিকুইড হয়ে যায়, তরল হয়ে যায়। তখন সেই তরল অবস্থায় সে কি করে, এই পাইপ দিয়ে এখান দিয়ে আসে। তো গ্যাস থেকে তরল হচ্ছে, এখানে লিখে নিতে পারো, গ্যাস থেকে তরল। তো যখন গ্যাস থেকে তরল হয় তখন অবশ্যই তোমার এই ফ্রেয়ন গ্যাস তাপ ছেড়ে দেয়। তাপ যদি না ছাড়ে, তার তাপমাত্রা যদি না কমে, তাহলে গ্যাস থেকে তরল হবে না। এই কারণে বলছি, কম্প্রেসার দিয়ে হাই প্রেশার দেওয়া হয়, তখন ফ্রেয়ন গ্যাস তরল হয় এবং এই জায়গা দিয়ে তরল ফ্রেয়ন প্রবাহিত হয়। আর তরল ফ্রেয়ন যখন এখান দিয়ে প্রবাহিত হতে চাইছে, শীতল থেকে শীতলতর হয়, এই কারণে সে পরিবেশে Q1 তাপ ছেড়ে দেয়। গ্যাস থেকে তরল, এই অংশটুকে নামই তো গ্যাস থেকে তরল, তার মানে কি কনডেন্সড করবে, গ্যাসকে জমায়া তরল বানাবে। তাহলে সেক্ষেত্রে এটার নাম দিয়েছি ঘনীভবন প্রকোষ্ঠ। যখন গ্যাস থেকে তরল অবস্থায় এসে এই সম্প্রসারক ভালভে ঢুকলো, সম্প্রসারক ভালভের কাজ হলো এই তরল গ্যাসকে, তরল ফ্রেয়নকে আবার গ্যাসীয় অবস্থায় রূপান্তর করে। সেটা কিভাবে? এটা যে হাই প্রেশার দিয়েছিল, এই হাই প্রেশারটাকে এখানে এসে নষ্ট করে দেয়। এই প্রেশারটাকে কি করে, অনেক কমায় দেয়। তো কমায় দিলে তখন তোমার এই তরলটা কি হবে, গ্যাসীয় হয়ে যাবে। তাহলে এই অংশটুকুকে আমরা বলতে পারি তরল থেকে গ্যাসে পরিণত হচ্ছে। আর তরল থেকে যখন গ্যাসে পরিণত হবে, অবশ্যই সেই ফ্রেয়ন কি করবে, তাপ গ্রহণ করবে। আর তাপ গ্রহণ করার মাধ্যমে তার তাপমাত্রা বাড়বে। তাহলে দেখো, এই জন্য তরল থেকে বাষ্প হচ্ছে, গ্যাস হচ্ছে, এই জন্য এটাকে আমরা বলছি বাষ্পীভবন প্রকোষ্ঠ। তাহলে যখন তরল থেকে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হচ্ছে, তখন সে ফ্রিজের ভেতরকার পরিবেশ থেকে, দেখো আবারও বলছি, তরল থেকে গ্যাস, তার মানে সে তাপ গ্রহণ করবে। তাইলে কোন জায়গা থেকে তাপ গ্রহণ করবে? তুমি ফ্রিজের ভেতরকার পরিবেশ, দরজা খুললে ফ্রিজের যে ভেতরে পরিবেশ থাকে, সেই ভেতরকার পরিবেশ থেকে সে তাপ গ্রহণ করবে। কি পরিমাণ তাপ গ্রহণ করছে? Q2 তাপ গ্রহণ করছে, আর ভেতরকার পরিবেশের তাপমাত্রা হলো T2। এখন তুমি যদি কোনো একটা খাবার দাবার, মনে করো একটা আপেল রেখে দিয়েছো ফ্রিজের ভেতরে, তাহলে সেক্ষেত্রে এই গ্যাস কী করবে, ওই আপেল থেকে বা কোনো খাবার দাবার রাখলে সেই খাবার দাবার থেকে তাপ গ্রহণ করে নেবে। আর খাবার দাবার থেকে যখন তাপটা গ্রহণ করে ফেলবে, তখন সে কী করবে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তাহলে আবারও বলছি, গ্যাস থেকে তরল হলো, সম্প্রসারক ভালভে আসলো, সম্প্রসারক ভালভ তরল থেকে গ্যাস বানালো, তরল থেকে গ্যাস বানানোর সময় এই ফ্রেয়ন কি করবে, ফ্রিজের ভেতরকার পরিবেশ থেকে Q2 তাপ গ্রহণ করবে। তাহলে গ্রহণ করার মাধ্যমে সে গ্যাসীয় অবস্থা হয়ে গেছে। দেখো, তাহলে এই পাইপ দিয়ে এসে এই গ্যাসীয় ফ্রেয়ন কি করবে, আবার সম্প্রসারক ভালভে পৌঁছাবে। তাহলে এই সম্প্রসারক ভালভ আবার তাকে গ্যাসীয় অবস্থা থেকে তরলে পরিণত করবে এবং তরল ফ্রেয়নকে এই পাইপ দিয়ে চালনা করে সম্প্রসারক ভালভে পাঠাবে। এইভাবে কন্টিনিউয়াসলি তোমার এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে থাকে। এখন দেখো, আমি এখানে একটা কথা বলেছি, উচ্চ তাপমাত্রার গ্রাহকে তাপ বর্জন করে। এই কথার অর্থ কি দেখো তো, এই ফ্রিজের মধ্যে যে ফ্রেয়ন গ্যাস তুমি নিলা, সে কোথায় তাপ ছেড়ে দিচ্ছে? বাইরের যে পরিবেশ আছে, সেই পরিবেশে সে Q1 তাপ ছেড়ে দিচ্ছে। আর কোন জায়গা থেকে তাপ গ্রহণ করছে? ফ্রিজের ভেতরকার পরিবেশ থেকে তাপ গ্রহণ করছে। তাই জন্য আমরা বলছি, ভেতরকার পরিবেশের তাপমাত্রা হলো T2 আর বাইরের পরিবেশের তাপমাত্রা হলো T1। এখানে বাইরের যে বাতাস, বাইরের যে বায়ুমণ্ডল, সেটার তাপমাত্রাটা অপেক্ষাকৃত বেশি হয় ফ্রিজের ভেতরকার পরিবেশ থেকে। এই কারণে বলছি, উচ্চ তাপমাত্রার গ্রাহকে তাপ বর্জন করে, নিম্ন তাপমাত্রার উৎস হতে তাপ গ্রহণ করে। ঠিক কার্নো ইঞ্জিনের উল্টা ঘটনা এখানে লক্ষ্য করা গিয়েছে। তাহলে তোমরা লিখে নাও, এবার লিখে নাও যে একটি ফ্রিজ ফ্রিজ এর
ফ্রেয়ন গ্যাস T1 তাপমাত্রার গ্রাহকে ব্র্যাকেট দিয়ে লেখো বাইরের পরিবেশ। T1 তাপমাত্রার গ্রাহকে ব্র্যাকেট দিয়ে লেখো বাইরের পরিবেশ। Q1 তাপ বর্জন করে এবং T2 তাপমাত্রার তাপ উৎস পাশে ব্র্যাকেট দিয়ে লেখো ফ্রিজের ভেতরের পরিবেশ। ভিতরের পরিবেশ উৎস হতে Q2 তাপ গ্রহণ করে। Q2 তাপ গ্রহণ করে লেখো। সুতরাং ফ্রেয়ন গ্যাসের উপর বা ফ্রেয়নের উপর সম্পাদিত কাজ W সমান Q1 মাইনাস Q2। ফ্রেয়ন গ্যাসের উপর সম্পাদিত কাজ W সমান Q1 মাইনাস Q2। এটা হলো কাজে পরিণত তাপশক্তি। এবার লেখো এখন কার্য সম্পাদন সহগ ওয়ার্ক ফাংশন, কার্য সম্পাদন সহগ K ইজ ইকুয়াল দাগ দিয়ে লেখো সিস্টেম কর্তৃক, সিস্টেমটা কোনটা? ওই ফ্রেয়ন গ্যাস। সিস্টেম কর্তৃক গৃহীত তাপ গৃহীত তাপটাকে ধরছিলাম Q2। সিস্টেম কর্তৃক গৃহীত তাপ ডিভাইডেড বাই সিস্টেমের উপর সম্পাদিত কাজ W। তাহলে আমরা সরাসরি বলতে পারি, সংজ্ঞাটা পড়ে ফেলবা, Q2 ভাগ W। এটাকে ভেঙে লেখা যায়, দেখো W হলো কাজ, কাজের পরিবর্তে কি লেখা যায়? Q1 মাইনাস Q2। এটাকে তুমি টেম্পারেচার দিয়েও লিখতে পারো, T1 মাইনাস T2। এইভাবে আমরা রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ বের করে থাকি। এই কার্য সম্পাদন সহগ তোমার কি পরিমাণ ফ্রেয়ন গ্যাস কাজ করছে, বাইরের তাপমাত্রা কি, ভেতরের তাপমাত্রা কি, ভেতরকার পরিবেশ কেমন, এটার উপর নির্ভর করে তোমার এই কার্য সম্পাদন সহগ কে এর মানটা পাওয়া যাবে। তো রেফ্রিজারেটরে তোমাদের আর কিছু নাই, আমরা দুই একটা অঙ্ক করব, সবাই একটু মনোযোগ দাও। রেফ্রিজারেটরের সূত্রই একটাই, তাহলে এখান থেকে তোমার এই সূত্র থেকে জানতে হবে Q2টা হলো গৃহীত তাপ, কার্নো ইঞ্জিনে ছিল, Q2টা ছিল বর্জিত তাপ, ক্লিয়ার। T2টা হলো উৎসের তাপমাত্রা, কার্নো ইঞ্জিনে ছিল গ্রাহকের তাপমাত্রা। T1টা হলো এখানে গ্রাহকের তাপমাত্রা, আর কার্নো ইঞ্জিনে ছিল উৎসের তাপমাত্রা। তাহলে এখানেই মূলত পার্থক্যটা লক্ষ্য করা যাবে। তাহলে আসো আমরা দুই একটা অঙ্কর দিকে যাই। লেখো সবাই, একটি রেফ্রিজারেটর
0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে তাপ গ্রহণ করে, তোমরা লিখে নাও, রেফ্রিজারেটর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে তাপ গ্রহণ করে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি কক্ষে তাপ বর্জন করে। দেখো, আবারও বলতে চাই, রেফ্রিজারেটরের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে তাপ গ্রহণ করে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি গ্রাহকে তাপ ছেড়ে দিয়েছে। তারপরে লেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 কেজি পানিকে 100 কেজি পানিকে বরফে পরিণত করতে কত কাজ সম্পাদিত হবে? কত কাজ সম্পাদিত হবে? অঙ্কটা দেখো, এটা বুয়েটের অ্যাডমিশন টেস্টে একবার এসেছিল। রেফ্রিজারেটর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে তাপ গ্রহণ করে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি কক্ষে তাপ বর্জন করে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 কেজি পানিকে বরফে পরিণত করতে কত কাজ সম্পাদিত হবে? তোমরা একটু দেখো তো, ট্রাই করে দেখো তো পারা যায় কিনা। এখানে দেখো কি কি দেওয়া আছে। তাপ গ্রহণ করেছে কোন জায়গা থেকে? তাপ গ্রহণ করেছে দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে। তাহলে লেখো, উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা T1 ইজ ইকুয়াল, উৎসের তাপমাত্রা ছিল T2 সমান 0 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। সবাই একটু মনোযোগ দাও। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হতে তাপ গ্রহণ করেছে, তার মানে ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা হলো তোমার উৎস। আর আমরা রেফ্রিজারেটরের ক্ষেত্রে উৎসের তাপমাত্রা ধরেছিলাম T2। কোথায় গিয়ে তাপ ছেড়েছে দেখো, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কক্ষ তাপে তাপ বর্জন করেছে। তাহলে লেখো, গ্রাহকের তাপমাত্রা T1 সমান 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত আসে? 293 কেলভিন। গ্যাস আর প্লাজমার মধ্যে কার এনট্রপি বেশি? প্লাজমার ক্ষেত্রে কি হয়, তোমার প্লাজমা উচ্চ আয়নিত অবস্থায় থাকে, আর প্লাজমার ক্ষেত্রে টেম্পারেচারটা অনেক বেশি হবে। তাহলে সেক্ষেত্রে তোমার কি হিসাব করে দেখো এনট্রপি কোনটা বেশি হয়। প্লাজমার এনট্রপি হবে তোমার কি dQ/T। তাহলে তার তাপমাত্রাটা বেশি, তাহলে সেক্ষেত্রে তোমার তাপমাত্রা যদি বেশি হয় কম হওয়ার কথা প্লাজমার। আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা নিয়ে প্রশ্ন করো। প্লাজমা আমাদের এই অধ্যায়ে আলোচনার বিষয়বস্তু না। তাহলে দেখো, এখান থেকে আমরা কার্য সম্পাদন সহ K সমান কি লিখতে পারি? Q2/W। সূত্রটা লিখে নাও, K সমান সমান Q2/W। এখান থেকে আমরা আরও কি বলতে পারি? Q2 এটাও লেখা যায়, তাপমাত্রা দিয়ে লেখো, Q2 Q1 - Q2, বা Q2/W সমান
T2 ডিভাইডেড বাই T1 মাইনাস T2। তাহলে এখান থেকে তুমি কার মানটা বের করবা? W এর মানটা বের করবা। তোমার এখানে Q2 এর ভ্যালু কি দেওয়া আছে? দেখো তো, Q2টা হলো তাপ, কি কাজে ব্যবহৃত হবে এখানে লিখে নাও, গৃহীত তাপ সমান Q2। তাহলে দেখো আমরা এই সূত্র পড়েছিলাম কিনা, K সমান Q2 বাই W, Q2 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2। তুমি যদি এটা ঠিক রেখে দাও, Q এর জায়গায় টেম্পারেচার T দেওয়া আছে, আমরা T এর মাধ্যমে লিখলাম। এখন দেখো আমার এই Q2টা গৃহীত তাপ, তাহলে গৃহীত তাপ দ্বারা আসলে কি করেছে সে, দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 কেজি পানিকে সে বরফে পরিণত করেছে। 0 ডিগ্রির 100 কেজি পানিকে বরফে পরিণত করেছে, তাহলে টেম্পারেচার সেম আছে, বরফের টেম্পারেচারও তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা এখানে বলতে পারি mLF। তাহলে লিখে নাও, Q2টাকে ভেঙে লিখে নাও mLF, mLF ডিভাইডেড বাই W সমান T2 T1 মাইনাস T2, W সমান T2 ডিভাইডেড বাই T mLF T1 মাইনাস T2 ডিভাইডেড বাই T2। রেজাল্ট বের করো। তোমার এখানে m হলো ভর, কত কেজি পানি ছিল বরফ? 100 কেজি। LF হলো 336000। তারপরে দেখো T1 এর মানটা ছিল আমার কত? T1 এবং T2 এর মান বসায় দাও, T2 দিয়ে ভাগ করো, ক্যালকুলেশন করে রেজাল্ট লিখবা এত জুল। মান বসায় দাও। রেজাল্টটা বের করে বলো কত আসে। আচ্ছা, যে সকল ফ্রিজে তোমার, আমি নর্মাল বেসিক রুলসটা এখানে বলেছি যে ফ্রিজের নর্মাল অ্যাক্টিভিটিসটা কী, কিন্তু বর্তমান যুগে আমাদের আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে তোমার ফ্রিজের মধ্যে আরও অনেক কিছু কার্যক্রম দেখা যায়। যেমন কোনো ফ্রিজে দেখা যায় ডিসপ্লে সেট আপ করে, আবার কোনো ফ্রিজে তোমার ডিপ এবং নর্মাল এই দুইটাকে আলাদা করা থাকে। তো ডিপ এবং নর্মাল আলাদা কিভাবে করতে পারবা? ডিপ এবং নর্মালের মধ্যে তখন ওই যে তোমার যে পাইপ আছে, পাইপের দুইটা শাখা প্রশাখা থাকবে। আর ডিপের ক্ষেত্রে যেটা হবে, ডিপের ক্ষেত্রে হলো তোমার এখানে এমন ব্যবস্থা করা থাকবে যেখানে ওই গ্যাসটা খুব দ্রুত তাপ শোষণ, বেশিরভাগ পরিমাণ তাপটা শোষণ করে নেবে এবং দুইটার তাপমাত্রার মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করে দেয় অটোমেটিক্যালি। এই কারণে নর্মাল ফ্রিজ আর হলো তোমার ডিপ ফ্রিজ, এই দুইটার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। ডিপের ভিতরে কুলিংয়ের সিস্টেমটা বেশি থাকে, হ্যাঁ, কুলিং করার সিস্টেমটা বেশি থাকার কারণেই তোমার সেখানে আইস জমে বা খাবারকে তাড়াতাড়ি ঠান্ডা করে দেয়। তোমরা তাপগতিবিদ্যা থেকে যেই অংশগুলো বেশি গুরুত্ব দিয়ে অঙ্ক করবা সেটা হলো কার্নো ইঞ্জিন, দ্বিতীয়ত করবা বিভিন্ন প্রক্রিয়ায় কাজ, তারপরে করবা এনট্রপি। এই তিনটাই বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এখান থেকেই তোমার বেশি অঙ্ক আসবে। আর বিভিন্ন প্রক্রিয়ায় যে তোমার স্কেলগুলো আছে সেলসিয়াস ফারেনহাইট, ওগুলো জাস্ট জানার জন্য জেনে রাখবা, ওইটা পরীক্ষায় আসে না, অবজেক্টিভ হলে দুই একটা আসতে পারে। নাও নাও তাহলে আমরা নতুন অধ্যায় শুরু করি নাকি? অঙ্কগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে আরও ভালো করে।
স্থির তড়িৎ। স্ট্যাটিস্টিক্যাল ইলেকট্রিসিটি। এনট্রপির ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবা, যার টেম্পারেচার যত বেশি এবং সেখানে যদি তোমার তাপ যে গ্রহণ করা বর্জন করা এটার যদি ভেরিয়েশন না হয়, যেমন আমরা আমাদের যে সৃষ্টির বৈশিষ্ট্য যেমন নরকের কথা বলি, এই নরকে কি হয়, টেম্পারেচার অনেক বেশি, দোজক যেটা, হ্যাঁ, সেখানে টেম্পারেচার অনেক বেশি, আর টেম্পারেচার অনেক বেশি কিন্তু সেখানে যে তাপ, সেই তাপের কিন্তু কোনো শেষ হয় না। তাহলে দেখো, এই নরকের ক্ষেত্রে টেম্পারেচার অনেক হাই টেম্পারেচার থাকবে এবং সেই জায়গাতে তোমার যে তাপ গ্রহণ করা বা বর্জন করার ব্যাপার থাকে সেটা প্রায় জিরো পর্যায়ে থাকে, সেখানকার তাপের কোনো শেষ নাই। তাহলে সেক্ষেত্রে ওই অবস্থায় তার এনট্রপিটা হবে তোমার কি, ম্যাক্সিমাম, এবং সেখানে এনট্রপিটা সর্বোচ্চ মাত্রায় থাকবে এবং তাপীয় বিশৃঙ্খলাটাও সর্বোচ্চ মাত্রায় থাকবে। তো যার টেম্পারেচার যত বেশি সেখানে গ্রহণ করা বা ধারণ করার উপরে তোমার এনট্রপিটা নির্ভর করবে। আচ্ছা, আসো আমরা নতুন অধ্যায় আলোচনা শুরু করি। আচ্ছা, তাপগতিবিদ্যার সেকেন্ড লয়ের মেইন সূত্র কোনটা? তোমার এখানে মেইন বলতে কোনো কথা নেই, তোমার পরীক্ষায় আসলে যে কোনো একটা লিখলেই হবে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র যদি মেনশন করে না দেয় যে কোন বিজ্ঞানী কি বলছিল, তখন তুমি যেইটা মন চায় সেটাই দিতে পারবা, এখানে কোনো ব্যাপার না, কোনো সমস্যা নেই। দেখো, স্থির তড়িৎ অধ্যায়ে আমরা মূলত আলোচনা করব চার্জ নিয়ে, এবং এই চার্জ যদি স্থির অবস্থায় থাকে আমরা তড়িৎ বিজ্ঞানের সেই অংশটুকুকে স্থির তড়িতের আলোচ্য বিষয় হিসেবে ধরে নেব। তাহলে আগে জানতে হবে তোমার চার্জ কি। চার্জ হলো পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণা, আর এই পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাকে আমরা কি বলে থাকি? চার্জ বলে থাকি। নর্মালি পদার্থবিজ্ঞানে আমরা চার্জকে দুই ভাগে ভাগ করে থাকি, যেমন একটা হলো পজিটিভ চার্জ আর একটা হলো তোমার নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ যখন আমরা বলবো তখন আমরা ধরে নেব যে তার ভেতরে প্রোটন বেশি, ইলেকট্রন কম। প্রোটন বেশি, তোমরা কেমিস্ট্রির সাথে সংশ্লিষ্ট এই ব্যাপারগুলো জানো, প্রোটন বেশি, ইলেকট্রন কম। আর যখন একটা বস্তু নেগেটিভ চার্জে চার্জিত হবে তখন আমরা বলবো ইলেকট্রন বেশি, প্রোটন কম। এখন দেখো, নর্মাল অবস্থায় সকল পরিবাহী পদার্থ চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে। যখন তুমি এই ধাতব বস্তুটাকে নর্মাল অবস্থায় চিন্তা করবা তখন সে চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে। কিন্তু তোমরা 9 10-এ পড়ে আসছো যে এটাকে যদি আমরা অন্য কোনো পদার্থ দ্বারা ঘর্ষণ করি, অন্য কোনো পদার্থ দ্বারা ঘর্ষণ করলে তোমার সেখানে সে কী করবে? ইলেকট্রনের আধিক্য বা ইলেকট্রনের অভাব দেখা দেবে। আর সেটার উপর ভিত্তি করেই দুইটা বস্তু যদি একটার সাথে আরেকটা ঘর্ষণ করো, তাদের তড়িৎ ঋণাত্মকতার বৈশিষ্ট্য অনুযায়ী একটার মধ্যে পজিটিভ চার্জ আর একটার মধ্যে নেগেটিভ চার্জের সৃষ্টি হবে, এবং এই চার্জিত করার পরে তার ভেতরে চার্জের স্থির অবস্থা লক্ষ্য করা যাবে। আর আমার এই অধ্যায়ে মূলত সেই স্থির চার্জের যে বৈশিষ্ট্য আমরা সেগুলো নিয়ে কথা বলতে চাই। তাহলে পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ সম্বন্ধে তোমরা ধারণা 9 10-এ পেয়ে এসেছো যে দুইটা বস্তুকে যখন তুমি ঘর্ষণ করবা তখন একটার মধ্যে যদি ইলেকট্রন বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো নেগেটিভ চার্জ বিশিষ্ট কণা, আর একটার মধ্যে যদি ইলেকট্রন কমে যায় সেটাকে বলবো পজিটিভ চার্জ বিশিষ্ট কণা। এছাড়াও চার্জকে আমরা আরও দুই ভাগে ভাগ করতে পারি, যেমন প্রমাণ চার্জ, স্ট্যান্ডার্ড চার্জ, আরেকটা হলো তোমার পরীক্ষাধীন চার্জ, যাকে আমরা বলি টেস্টিং চার্জ। এই দুইটা জিনিসও তোমার ভালো করে জানতে হবে, প্রমাণ চার্জ কি আর পরীক্ষাধীন চার্জ কি। প্রমাণ চার্জটা তোমার পজিটিভ এবং নেগেটিভ দুইটাই হতে পারে, কিন্তু পরীক্ষাধীন চার্জ অল টাইম পজিটিভ হবে।
প্রমাণ চার্জ তোমার পজিটিভ নেগেটিভ যে কোনোটাই হতে পারে, কিন্তু পরীক্ষাধীন চার্জ অল টাইম পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? নেগেটিভ হলেও অসুবিধা নাই, কিন্তু বিজ্ঞানীরা যখন পর্যবেক্ষণ করেছিলেন তখন পরীক্ষাধীন চার্জকে অল টাইম পজিটিভ চার্জ ধরেই হিসেব করেছেন। এই জন্য তোমরা 9-10-এ যত সংজ্ঞা পড়েছ দেখবা বারবার খালি বলেছ একক ধনাত্মক চার্জকে, মনে আছে কিনা? হ্যাঁ, তাইলে নেগেটিভ চার্জ ধরলেও যা কথা, পজিটিভ চার্জ ধরলেও একই কথা, কারণ তাদের পরিমাণ সেম হবে, কিন্তু আলোচনার সুবিধার জন্য শুধুমাত্র এখানে পজিটিভ চার্জ হিসেবে বিবেচনা করা হয়েছে। তাহলে দেখো, প্রমাণ চার্জের ক্ষেত্রে বলেছি প্লাস মাইনাস দুইটাই হতে পারে, আর পরীক্ষা দিনের ক্ষেত্রে শুধু প্লাস হতে পারে। এখন এদের বৈশিষ্ট্যটা কি দেখো। এই আধান সংক্রান্ত মূল কথা বলেছিল বিজ্ঞানী কুলম্ব। দুইটা চার্জকে, সমজাতীয় চার্জকে তুমি যদি কাছাকাছি রেখে দাও তারা একটা আরেকটাকে বিকর্ষণ করে, আর বিপরীত জাতীয় চার্জ যদি কাছাকাছি রেখে দাও তারা একটা আরেকটাকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে দেখো, আমরা এখানে প্রথমেই তড়িৎ বলরেখা নিয়ে কথা বলতে চাই। ইলেকট্রিক লাইন। হ্যাঁ, তুমি বলছো যে প্লাজমা তো নরকের মতোই। হ্যাঁ, প্লাজমা নরকের মতোই হবে, কারণ সেখানে টেম্পারেচারের কোনো তাপ শক্তির কোনো কম বেশি লক্ষ্য করা যাবে না, এন্ট্রপি হবে সর্বোচ্চ। ধরো আমি এখানে একটা পজিটিভ চার্জ রেখেছি, এখানে একটা আলাদাভাবে নেগেটিভ চার্জ রেখেছি। এখন তোমরা 9-10-এ যেটা পড়ে আসছিলা যে একটা চার্জিত বস্তু যখন তুমি কোনো মাধ্যমে রেখে দিবা, তার চারপাশের যতটুকু এলাকা পর্যন্ত তার আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব থাকে, আমরা সেই চারপাশের এলাকাটাকে বলি তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ বলরেখার সাথে কিন্তু তড়িৎ ক্ষেত্রের খুব ওতপ্রোত সম্পর্ক রয়েছে। কিভাবে দেখো, এখন এই যে একটা পজিটিভ চার্জ তুমি এখানে রাখলা, তার শক্তিটা কতটুকু এলাকা পর্যন্ত ছড়াবে, তার আকর্ষণ বলের প্রভাবটা কতটুকু এলাকা পর্যন্ত ছড়াবে, এটা বুঝবা কিভাবে? তুমি অবশ্যই এই পজিটিভ চার্জের কাছে যদি একটা টেস্টিং চার্জ রেখে দাও, এবং টেস্টিং চার্জ রাখার পরে ওই টেস্টিং চার্জের প্রকৃতিটা কি হচ্ছে, টেস্টিং চার্জের গতিধারাটা কেমন হচ্ছে, এটার উপর ভিত্তি করেই তার তড়িৎ ক্ষেত্রটা কেমন হবে সেটা বোঝা যাবে। যেমন ধরো এটা পজিটিভ চার্জ, তুমি এখানে আরেকটা টেস্টিং চার্জ রাখলা, এই পজিটিভ চার্জ এই টেস্টিং চার্জকে কোনো আকর্ষণ বা বিকর্ষণ কিছুই করছে না, তার মানে কি এই টেস্টিং চার্জটা ওখানে স্থির থাকবে? এখন দেখো, আমি যদি এই টেস্টিং চার্জটাকে আমরা বলে থাকি +1 কুলম্ব চার্জ, দেখো তো এই +1 কুলম্ব চার্জটা তুমি যদি কাছে এনে রেখে দাও, এ কী করবে? ধাক্কাদা সরাই দিবে। এখানে এনে রেখে দাও, ধাক্কাদা সরাই দিবে। এখানে এনে রেখে দাও, ধাক্কাদা সরাই দিবে। এখানে রেখে দাও, ধাক্কাদা সরাই দিবে। এখানে রেখে দাও, ধাক্কাদা সরাই দিবে। তাইলে আমরা বলতে পারি এই টেস্টিং চার্জ অল টাইম পজিটিভ ধরা হয়, আমি আগেই বলেছি, এবং সেটাকে সবসময় একক ধনাত্মক চার্জ হিসেবে বিবেচনা করতে হয়। তাহলে দেখো তো, আমরা যখন পজিটিভ চার্জ বিবেচনা করব, তার পাশাপাশি যদি আমি একটি টেস্টিং চার্জ রাখি, ধনাত্মক চার্জ রাখি, তাহলে সেক্ষেত্রে এই টেস্টিং চার্জটা অল টাইম কি করবে? এই পজিটিভ চার্জ দ্বারা কি হবে? বিকর্ষিত হবে। এখন দেখো, তাহলে এই পজিটিভ চার্জ একটা টেস্টিং চার্জকে ধাক্কা দিয়ে দূরে সরাই দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, ধাক্কা দিয়ে দূরে সরাই দেওয়ার চেষ্টা করবে। তাহলে যেই অঞ্চলের মধ্যে রাখলে ধাক্কা অনুভূত হচ্ছে, এটার উপর আবার বলছি, যেই অঞ্চলের মধ্যে রাখলে এই পজিটিভ চার্জ ওই চার্জটাকে ধাক্কা দিচ্ছে বা বিকর্ষণ করছে, সেই চারপাশের অঞ্চলটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। এবং এই প্লাস সাইন থেকে তুমি কিছু লাইনগুলো বাইরের দিকে দেখিয়ে দিয়েছো অ্যারো সাইন দিয়ে। দেখো, এই যে বাইরের দিকে যে দেখিয়ে দিলা, এই বাইরের দিকে অ্যারো সাইন দেওয়ার অর্থ কি? বাইরের দিকে অ্যারো সাইন দেওয়ার অর্থ হইল তোমার এই পজিটিভ চার্জটা কোনো টেস্টিং চার্জকে ধাক্কা দিয়ে দূরে সরাই দিচ্ছে, এবং
এই টেস্টিং চার্জের গতিপথটা এরকম অনুভব করা যাবে। তাহলে এই বলরেখাগুলো কি হচ্ছে, পজিটিভ চার্জ থেকে চার্জিত বস্তুর পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হচ্ছে। দেখো এখন এই বলরেখাটা বের হওয়ার কারণ কি, এই পজিটিভ চার্জের গতিপথটা ওই রেখা বরাবর ধাবিত হবে। একইভাবে দেখো এই বলরেখাগুলো যত দূর এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়বে সেই চারপাশের এলাকাটাকেই আমরা বলবো তড়িৎ বলরেখা। তাহলে দেখো নেগেটিভ চার্জ যদি হয়, এই নেগেটিভ চার্জের পাশে যদি তুমি একটা টেস্টিং চার্জ রাখো, তাহলে এখানে যদি রাখো সে টান দিয়ে ভিতরে নিয়ে আসবে, এখানে রাখলে টান দিয়ে কাছে নিয়ে যাবে। পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ, এখানে টেস্ট করতেছো পজিটিভ চার্জ দ্বারা, টেস্ট করতেছো পজিটিভ চার্জ দ্বারা, আর নেগেটিভ চার্জ দ্বারা একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবা। তাহলে এই নেগেটিভ চার্জ এখানে রাখলে টান দেবে, এখানে রাখলে টান দেবে, এখানে রাখলে টান দেবে, এইভাবে চারদিক থেকেই সে ওই টেস্টিং চার্জটাকে আকর্ষণ করার চেষ্টা করবে। তাহলে যেই অঞ্চল থেকে যতটুকু ম্যাক্সিমাম সীমানা পর্যন্ত সে আকর্ষণ বল অনুভব করবে, সেখান থেকেই মূলত এরকম লাইনগুলো শুরু হবে। মনে করো এখান থেকে চার্জ রেখে দিয়েছো, তাকে টান দিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এর বাইরে যদি রাখো, যেমন এই সীমানাটা এর বাইরে যদি রাখো, তাহলে এই নেগেটিভ চার্জ আর তাকে আকর্ষণ করবে না। তাইলে এই অ্যারো সাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্লাস চার্জের জন্য বাইরের দিকে সরে যাচ্ছে আর মাইনাস চার্জের জন্য ভিতরের দিকে প্রবেশ করছে। এই ভিতরের দিকে প্রবেশ করার অর্থ হলো পজিটিভ চার্জ বা টেস্টিং চার্জকে নেগেটিভ চার্জটা কি করছে, আকর্ষণ করছে। তাহলে দেখো এক কথায় যদি বলি, এই যে অ্যারো সাইনগুলো দিয়ে যা তুমি বুঝাইতে চাইলা, এইগুলোকে বলা হয় তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন। আর এই বলরেখাগুলো অ্যারো সাইন দেওয়ার কারণ হলো একটা পজিটিভ চার্জ ওই চার্জিত বস্তু থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা পাবে, এই জন্য দূরে বের হয়ে যাচ্ছে, আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে কাছে আসার প্রবণতা পাবে, এই কারণে ভেতরের দিকে আমরা অ্যারো সাইনগুলো ব্যবহার করেছি। তাহলে এখন এক কথায় বলা যায় এই বলরেখা যত দূর পর্যন্ত সরাবে ঠিক তত দূর পর্যন্তই তড়িৎ ক্ষেত্র লক্ষ্য করা যাবে। এবং এই বলরেখাগুলো কিন্তু কখনোই একটা আরেকটাকে কখনোই ছেদ করবে না। দেখো এই যে এভাবে বের হয়ে যাচ্ছে, এটা এরা কিন্তু কখনোই একটা আরেকটাকে ছেদ করবে না। এখন দেখো যদি আমরা প্রমাণ চার্জ আর টেস্টিং চার্জকে আলাদা করতে চাই, তাহলে তুমি সহজেই বলতে পারবা যেই চার্জটা একটা শক্তিশালী তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে সেই চার্জটাকে আমরা বলবো প্রমাণ চার্জ, আর যেই চার্জ দ্বারা তুমি টেস্ট করছো সেই চার্জটাকে তুমি বলবা টেস্টিং চার্জ। তাহলে দেখো তুমি যদি এখানে একটা পজিটিভ চার্জ আর এখানে একটা নেগেটিভ চার্জ রাখো, তাহলে কি হবে দেখো, দুইটা প্লাস থেকে এই মাইনাসে বলরেখা যাবে। এরকম বলরেখা যাবে। এখন দেখো এই বলরেখাগুলো এরকম হওয়ার কারণ কি, তুমি এটাও প্রমাণ চার্জ এটাও প্রমাণ চার্জ, দুইটার শক্তি সমান, তাহলে সেক্ষেত্রে তুমি যদি এখানে একটা +1 কুলম চার্জ রেখে দাও, ধাক্কা মারবে, এ ধাক্কা দিয়ে সরাই দিবে আর এ কি করবে, আকর্ষণ করে নেবে। আবার দেখো এখানে যেই জায়গাতেই তুমি রাখো না কেন এ ধাক্কা দেবে, কারণ প্রমাণ চার্জ হলো এখানে পজিটিভ, প্রমাণ চার্জ এখানে হলো নেগেটিভ, কিন্তু টেস্টিং চার্জটা অল টাইম পজিটিভ। তো এই যে অ্যারো সাইনগুলো দিলা, প্লাস থেকে বের হয়ে মাইনাসে গিয়ে শেষ হবে, সমান্তরালভাবে নির্গত হবে, লম্বভাবে বের হবে, লম্বভাবে প্রবেশ করবে। এরা আড়াআড়িভাবে একটা আরেকটাকে পার্শ্বচাপ দেবে, এরা কখনোই একটা আরেকটাকে ছেদ করবে না। আরেকটা জিনিস মনে রাখবা, এই দুইটা চার্জ যখন তুমি রাখবা, যেখানে বলরেখার ঘনত্ব বেশি থাকবে সেখানে তড়িৎ ক্ষেত্রের মানটা বেশি শক্তিশালী হবে। তাহলে এই বলরেখার বৈশিষ্ট্যগুলো তোমরা পড়ে ফেলবা, তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলবা। এবার আসো কুলম্বস ল। কুলম্বের সূত্র তোমরা এটা 9, 10-এ পড়ে আসছো, আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। দেখো এরকম দুইটা চার্জ, এ বিন্দু বি বিন্দু, এদের দূরত্ব হলো r, এটাকে ধরে নাও Q1, এটাকে ধরে নাও Q2।
আমরা ধরে নিলাম চার্জ দুটাকে আমরা শূন্য মাধ্যমে রেখেছি। তো কুলম্ব তার আলোচনায় যেটা বলেছিল, এই দুইটা চার্জ পরস্পরকে আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হলো চার্জের গুণফলের সমানুপাতিক যখন আর ধ্রুবক। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যখন Q1 ও Q2 ধ্রুবক। দুইটাকে তুমি যদি দেখো, এগুলো 9 10-এ পড়ে আসছো, একসাথে লিখতে চাও Q1 Q2 ভাগ r²। তোমরা এখানে 9 10-এ সমানুপাতিক ধ্রুবক হিসেবে সি ব্যবহার করেছিলা, Q1 Q2 ডিভাইডেড বাই r²। এই সিটাকে বলেছিলা কুলম্বস ধ্রুবক। তাহলে এটাকে তুমি শূন্য মাধ্যমের সাপেক্ষে লিখতে পারো 1/4πε0 Q1 Q2 বাই r²। এই হলো শূন্য মাধ্যমের জন্য কুলম্বস ল। লিখে নাও 1/4πε0 Q1 Q2 বাই r²। হ্যাঁ, তোমরা ওই অঙ্কগুলো করবা। তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে সমর্থন করে কিনা যাচাই করো, শক্তির নিত্যতার সূত্র মেনে চলে কিনা যাচাই করো, এগুলা করে ফেলবা বই থেকে। আর বিভিন্ন কলেজের কোশ্চেনগুলো, বোর্ড কোশ্চেনগুলো, অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলো একটু ঘাটাঘাটি করবা। তাহলে সমীকরণটা লিখে নাও তাড়াতাড়ি। এখন দেখো, আমরা যদি বলি যে এই যে সি সমান তুমি লিখলা 1/4πε0, এটার মান হলো 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটাকে বলা হয় কুলম্বের ধ্রুবক। আর শূন্য মাধ্যমের সাপেক্ষে তুমি লিখেছো ε0। ε0-এর আবার একটা নির্দিষ্ট মান আছে, লেখো ε0 সমান 8.854 10⁻⁻12 পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম্ব স্কোয়ার। এটার বাংলা নাম যদি বলো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, পারমিবিলিটি কনস্ট্যান্ট ফর এয়ার মিডিয়াম। এখন দেখো, যদি এখানে শূন্য মাধ্যম ছাড়া অপর কোনো মাধ্যম থাকলো, শূন্য মাধ্যম ছাড়া যদি অপর কোনো মাধ্যম থাকে, তাহলে তুমি লিখতে পারো 1/4πε0। ε0টাকে কেটে তুমি সরাসরি এপসাইলন লিখবা, Q1 Q2 বাই r²। এখান থেকে আমি আরেকটু বলতে চাই 1/4πkε0 Q1 Q2 বাই r²। এটা লিখে দাও শূন্য মাধ্যম ছাড়া অপর কোনো মাধ্যমের ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে যাচাই করার উপায় একটাই আছে, তোমার ওই যে কর্মদক্ষতা 100% হতে পারে না, যাচাই করো, সেটা দেওয়া হতে পারে। কার্নো ইঞ্জিনের অঙ্কগুলো করছো না, যে কর্মদক্ষতা 100% হতে পারে না, এটা তোমার ইটা সমান 100% ধরে তুমি Q2 বাই Q1 সমান কখনোই 0 আসতে পারে না, ওইটা দিয়ে বলতে পারো এটাই তো তোমার তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কথা, যে কোনো ইঞ্জিন 100% দক্ষ হয়ে কাজ করতে পারবে না, ওইটা দিয়ে করতে পারো। এখন দেখো, আমরা এখানে বলতে চাই এপসাইলন সমান হলো kε0। এটার সংজ্ঞাটা আমরা পরে বিস্তারিত আবার পড়ব। এই বল কিন্তু একটা ভেক্টর রাশি। তোমরা জানো যে এটা যদি প্লাস হয়, এটা যদি মাইনাস হয়, আকর্ষণ বল হবে, এটা প্লাস এটাও প্লাস, বিকর্ষণ বল হবে। তাহলে ভেক্টর রূপে যদি প্রকাশ করতে চাও, তাহলে কিভাবে লেখা যায় ভেক্টর রূপ?
4πε0 Q1 Q2 ভাগ r কিউব ভেক্টর r। এইভাবে তুমি ভেক্টর রূপে প্রকাশ করতে পারো। f ইজ ইকুয়াল 1/4πε0 Q1 Q2 r কিউব, এটা মান আর এটা ভেক্টর রূপ, তাহলে এটার মান আর এটার মান হিসাব করলে আর স্কোয়ার থাকবে। তাহলে ভেক্টর রূপের প্রকাশিত রূপ হলো এটা। এবার লেখো তড়িৎ মাধ্যমাঙ্ক। অবলিক দিয়ে লেখো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক অবলিক দিয়ে লেখো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। আমি সংজ্ঞাটা বলবো না, আমি সংজ্ঞাটা তোমাদেরকে শুধু ম্যাথমেটিক্যালি বলে দেব। তড়িৎ মাধ্যমাঙ্ক বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি? কে সমান হলো F0/Fm। দেখো F0 হলো দুইটা চার্জকে তুমি যদি শূন্য মাধ্যমে রাখো নির্দিষ্ট দূরত্বে তাদের মধ্যকার বল, আর দুইটা চার্জকে তুমি যদি ওই একই দূরত্বে অন্য কোনো মাধ্যমে রাখো তাদের মধ্যকার বলের যে অনুপাত তাকে বলা হয় তড়িৎ মাধ্যমাঙ্ক। তাহলে দেখো শূন্য মাধ্যমের মধ্যে বলকে তুমি এভাবে লিখতে পারো Q1 Q2/r², আর অপর কোনো মাধ্যমে রাখলে তাদের মধ্যে বল লিখতে পারো 1/4ε Q1 Q2/r²। তাহলে আমরা সংজ্ঞায় কি বলবো দেখো, দুইটা চার্জকে শূন্য মাধ্যমে রাখলে তাদের মধ্যকার ক্রিয়াশীল বল এবং অপর কোনো মাধ্যমে রাখলে তাদের মধ্যকার ক্রিয়াশীল বলের যে অনুপাত তাকে আমরা বলবো ওই মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক। তাহলে সব বাদ দিয়ে দাও, কাটাকাটি করে তোমার থাকবে ε/ε0। তাহলে দেখো কে সমান আমরা বলতে পারি ε/ε0। এটা দিয়েও সংজ্ঞা দেওয়া যাবে। যে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতার অনুপাতকে আমরা তড়িৎ মাধ্যমাঙ্ক বলতে পারবো ε/ε0। এটা দিয়েও সংজ্ঞা দিলে হবে, এটা দিয়েও সংজ্ঞা দিলে হবে। আর এখান থেকে তুমি এপসাইলন সমান কে এপসাইলন নট লিখতে পারো, যেটা আমরা একটু আগে লিখেছিলাম। তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা তোমরা পড়ে ফেলছো। আমি একটু আগেই বললাম যে বলরেখা যত দূর পর্যন্ত ছড়াবে একটা চার্জিত বস্তুর চারপাশে সেই এলাকাটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। এবার আসো তড়িৎ প্রাবল্য। ইলেকট্রিক ইন্টেন্সিটি। তোমরা যারা ফার্স্ট ইয়ারে মহাকর্ষীয় প্রাবল্য পড়েছিলাম মনে আছে? দেখো তো, ঠিক ওই মহাকর্ষীয় প্রাবল্যের মতোই তড়িৎ প্রাবল্য। আমি একটু সংজ্ঞাটাকে লিখে নেই। একক ধনাত্মক চার্জকে, তোমরা 9 10-এও এই সংজ্ঞা পড়েছ, একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনলে চার্জটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। তোমরা ফার্স্ট ইয়ারে যখন মহাকর্ষ পড়ছিলা তোমরা পড়ছিলা একক ভরের কোনো বস্তুকে
মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে কোনো বিন্দুতে আনলে যে বল অনুভূত হয়। এখানে একক ভরের বস্তু না বলে তোমাকে বলতে হবে একক ধনাত্মক চার্জ। কোথায় আনবা? তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো বিন্দুতে আনবা। আনলে যে বল অনুভূত হবে তাকে আমরা বলবো ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। আমরা একটু এক্সাম্পল দেই। ধরো এটা একটা পজিটিভ চার্জ, তার তড়িৎ ক্ষেত্র এতটুকু এলাকা পর্যন্ত আছে। এই চার্জটাকে তুমি ধরে নাও কিউ। তার চারপাশের এতটুকু এলাকা পর্যন্ত তড়িৎ ক্ষেত্র বিরাজ করছে। সংজ্ঞায় দেখো কি বলেছে, একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে কোনো বিন্দুতে আনলে যে বল অনুভূত হয়। তাহলে তুমি মনে করো এইখানে তুমি একটা চার্জ বসাই দিলা, কিউ নট চার্জ বসাই দিলা, তার দূরত্বটা হলো আর। তাহলে দেখো তো এই প্লাস চার্জ এই কিউ নট চার্জটাকে কি করবে? অবশ্যই বিকর্ষণ করবে। তাহলে এই বরাবর বল কাজ করবে। এই এফ বলটা দিচ্ছে কে? এই চার্জটা দিচ্ছে, আর এই চার্জটা অনুভব করছে। তাহলে আমি এভাবে বলতে পারি কিউ নট চার্জের জন্য বল হলো এফ। তাহলে একক চার্জের জন্য বল কত দেখো তো, এফ বাই কিউ নট। তাহলে আমরা বলতে পারি প্রাবল্য ই সমান এফ বাই কিউ নট। তার মানে তার একক হবে নিউটন পার কুলম্ব। তুমি আরও সহজে যদি বলো, এই প্রাবল্য এবং এই বল একই রাশি। প্রাবল্য যখন বলবা তখন একক চার্জের জন্য বের করতে হবে, আর বল যখন বলবা তখন মোট চার্জের জন্য বের করতে হবে। আবারও বলতে চাই, যখন প্রাবল্য বলবা তখন একক চার্জের বল, আর যখন বল বলবা তখন মোট চার্জের উপর ক্রিয়াশীল বল। তাহলে তার একক হবে কি? নিউটন পার কুলম্ব। এখন দেখো আমরা এখান থেকে প্রাবল্যের রাশিমালাও প্রতিপাদন করে ফেলতে পারি। কিভাবে একটু দেখো। আমরা এই চার্জ আর এই চার্জ একে বিকর্ষণ করছে, বলের ইকুয়েশনকে আমরা বের করতে পারি। এফ ইজ ইকুয়াল কত দেখো তো, 1/4πε0 কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ই সমান এফ বাই কিউ নট। তুমি যদি এফ এর মানটা বসায় দাও 1/4πε0 কিউ নট বাই আর স্কোয়ার কিউ নট। তাহলে দেখো এখান থেকে ফাইনালি তুমি কি পাচ্ছ? ই সমান 1/4πε0 কিউ নট বাদ কিউ বাই আর স্কোয়ার। এটাও কিন্তু তোমার প্রাবল্যের রাশিমালা। এটাকেও তুমি প্রাবল্যের রাশিমালা বলবা। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এটা পি বিন্দু যদি হয়, এটা কিন্তু পি বিন্দুতে প্রাবল্য। এই পি বিন্দুটা আর দূরত্বে আছে, তার প্রাবল্য হলো 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। এখন দেখো এখান থেকে তুমি বলতে পারো যে প্রাবল্য ভেক্টর রাশি, তাহলে এটার ভেক্টর রূপটাও আমরা লিখতে পারবো 1/4πε0 কিউ বাই আর কিউব আর। আরেকটা জিনিস এখানে খেয়াল করবা, তুমি পি বিন্দুতে প্রাবল্য বের করছো, তাহলে পি বিন্দুতে যখন প্রাবল্যের রাশিমালাটা বের করলা তখন চার্জ কিন্তু প্রমাণ চার্জ আসবে, পরীক্ষাধীন চার্জ বা টেস্টিং চার্জ আসবে না। তাহলে যেই চার্জটা তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে আমার সেই চার্জটা এখানে আলোচনায় আসবে। যার বিন্দুতে, যেই বিন্দুতে বের করছো সেই বিন্দুতে মনে মনে 1 কুলম্ব ধরে নিতে হবে। তাহলে প্রাবল্য আমরা ব্যবহার করব এই সূত্র, এবং সেখানে এই কিউটা হলো অবশ্যই যে তড়িৎ ক্ষেত্র তৈরি করেছে সেই চার্জের মান। তাহলে প্রাবল্যের রাশিমালা, বল ওইদিকে কাজ করছে, প্রাবল্য ওইদিকে। কিন্তু এটা যদি মাইনাস চার্জ দিয়ে দিতাম, বল এদিকে কাজ করতো, প্রাবল্য ওইদিকে কাজ করতো। নাও তোমরা বাসায় বসে এটুকু একটু দেখো, আগামী ক্লাসে আমরা বাকিটুকু নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ফোন দিও, অথবা তোমরা কমেন্টসেও লিখে দিও। দ্বিতীয়ত হলো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, ক্লাসের অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করো। আর
তোমরা সবাই, আমি বলতেছি যে জুম আইডিটা রেডি রাখো, আমি যে কোনো সময় ক্লাস জুমে চলে যাবে, ঠিক আছে? জুম আইডিটা রেডি রেখো, আশা করি এই মাসের মধ্যেই যে কোনো এক সময় আমি, আর জুম সংক্রান্ত যে আইডি পাসওয়ার্ড এটা আমি তোমাদের এই গ্রুপে দিয়ে দিব। সো গ্রুপের এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা, গ্রুপটা আপডেট হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবা। আর জুমে ক্লাস যেদিন হবে তার আগের দিন বা ওই দিন সকালেই আমি তোমাদেরকে মেসেজ দিয়ে ওটা জানাই দেবো এই গ্রুপের মাধ্যমে। মোবাইলে মেসেজ যাবে না, এই গ্রুপের মাধ্যমে তোমরা জানতে পারবা। তো নাও বাসায় বসে এগুলা, আর তাপগতিবিদ্যার সব অঙ্ক কমপ্লিট করবা। আর এই স্থির তৈরি যতটুকু পড়লাম এইটুকু নিয়ে আগামী ক্লাসে ইনশাল্লাহ এর পরে থেকে কথা বলবো। আল্লাহ হাফেজ।